আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কবির আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজ আমরা শিখব এমএস অফিসের মাইক্রোসফট এক্সেলের হোম মেনুর কাজ। হোম মেনুর আইকনগুলোকে দুটি অংশে ভাগ করা হয়েছে। আজ আমরা হোম মেনুর প্রথম পার্টটি দেখব। আপনি যদি মাইক্রোসফট এক্সেলে এক্সপার্ট হন বা মাইক্রোসফট এক্সেলে স্কিল থাকে, তাহলে আপনি ড্যাশ বা ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করতে পারেন। আপনি যদি মাইক্রোসফট এক্সেলের কোর্সগুলো বা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখেন, তাহলে আপনি হয়ে যাবেন মাইক্রোসফট এক্সেলের এক্সপার্ট। চলুন মাইক্রোসফট এক্সেলের দ্বিতীয় পর্বটি শুরু করা যাক। শুরুতে আমি মাইক্রোসফট এক্সেলের একটি ফাইল ওপেন করে নিব। প্রথমে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর আমি চলে যাব নিউতে গিয়ে আমি যাব মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট গিয়ে ক্লিক করব। ক্লিক করে আমি একটি ফাইল নেম দিয়ে দিব। কবির আইটি একাডেমি নামে একটি আমি এক্সেল ফাইল তৈরি করলাম। করার পর আমি এই ফাইলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক পরে আমার এক্সেলের ওয়ার্কশিট পেজটি চলে এসেছে। চলে আসার পর আমরা বলেছিলাম আজ আমরা মাইক্রোসফট এক্সেলের হোম মেনুর পার্ট 1 এর কাজটি শিখব। যেহেতু মাইক্রোসফট এক্সেলের হোম মেনুর কাজটিকে আমরা দুই ভাগে বিভক্ত করেছি, পার্ট 1 পার্ট 2 এ। আচ্ছা, পার্ট 1 এ আমরা কাজগুলো দেখব। প্রথম কাজটি ছিল কাট, কপি অ্যান্ড পেস্ট। এখন আমরা কাট, কপি, পেস্টের কাজটি দেখার জন্য প্রথমে ওয়ার্কশিট পেজে চলে যাব। চলে যাওয়ার পর আমি যদি এখানে একটি সেলে আমার কার্সরটা রাখি, তাহলে এই সেলটার নাম হচ্ছে D6 এ আমি যদি এই জায়গায় লিখি বাংলাদেশ লেখার পর টাইপ করার পর, যেহেতু কাট কপি পেস্টের কাজ করব, সেজন্য বাংলাদেশে আমি D6 এ গিয়ে কাজ ক্লিক করব। ক্লিক করার পর আমি আবার হোম মেনুতে চলে যাব। হোম মেনুতে গিয়ে আমার এখানে কাট, কপি আর এখানে পেস্টের জায়গাটি আমার এখনো মরা দেখাচ্ছে, এখন তাজা নেই। আমি যদি কার্টে ক্লিক করি, কার্টে ক্লিক করার পর D6 এর যে সেলটি আছে চতুর্দিকে সিলেক্ট অবস্থা রয়েছে, মানে সিলেক্ট দেখানো হচ্ছে। আমি প্রথমে কাজটা করব কাটের শর্টকাট মেনু হচ্ছে Ctrl+X। আমি ইচ্ছা করলে আমার কিবোর্ডের শর্টকাটের Ctrl+X কিও ব্যবহার করতে পারি, অথবা আমি এখানে গিয়ে কাট মেনুতে ক্লিক করতে পারি। আমি কাটে যদি ক্লিক করি, আমি যদি এখন কাটে ক্লিক করার পর এখন যদি আমি বাংলাদেশ লেখাটি বা আমি যে কোনো একটি সেলে রাখতে চাই, আমি যদি এখানে কার্সরটি রাখি, এর নাম হচ্ছে B10 এর সেলটিতে রয়েছে আমার কার্সরটি। আমি যদি এখানে কিবোর্ড ব্যবহার করি Ctrl+B প্রেস করব, অথবা আমি এখানে পেস্ট ব্যবহার করব, ক্লিক করব। আমি পেস্টে ক্লিক করলে আমার এখানে বাংলাদেশ শব্দটি D6 এ যে ছিল, এখন B10 এ চলে আসবে। এর মানে কি, ওই D6 থেকে B10 এ চলে আসবে। এটা হচ্ছে কাট করা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসা। D6 এ আর থাকবে না, টোটালি B10 এ চলে আসবে, এটাকে কাট করা। যেমন আমি যদি এখন পেস্টে ক্লিক করি, তাহলে আমার যে বাংলাদেশ শব্দটি ছিল D6 এ এখন চলে আসছে B10 এ, এটা হচ্ছে কাট করা। এখন আমরা দেখব কপি কিভাবে করে। আমরা কপি করার জন্য প্রথমে এই বাংলাদেশে B10 এ গিয়ে কার্সরটিকে রেখে তারপর আমি যাব কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর আমার এই যে B10 এর যে বাংলাদেশ শব্দটি রয়েছে এটা সিলেক্ট হয়েছে, চতুর্দিকে সিলেক্ট মানে বোঝাচ্ছে সিলেক্ট হয়েছে। এখন আমি এই বাংলাদেশ শব্দটি কপি করতে চাই, মানে B10ও থাকবে, এবং আমি যে জায়গায় রাখতে চাই, আমি যদি E3 তে নিতে চাই, তাহলে আমি প্রথমে এখানে পেস্টে ক্লিক করব, অথবা কিবোর্ডের সাহায্যে Ctrl+V তে চাপবো। আমি এখানে ক্লিক করলে আমার বাংলাদেশ শব্দটি E3 তে চলে আসছে, মানে কপি হয়েছে। B10ও রয়েছে এবং E3 তো রয়েছে, এর অর্থ হচ্ছে কপি হয়েছে। আগেটি ছিল কাট, এর মানে আগে ছিল D6 এ, কাট হয়ে B10 এ চলে গিয়েছে, এটা হচ্ছে কাট করা। এখন আমরা কাট, কপি, পেস্ট করা শিখলাম। এখন দেখব যে ফন্টের সাইজ সেট অ্যাজ ডিফল্ট। আমরা এখন ফন্টে যাব। আমার এই বাংলাদেশ শব্দটি
যে E3-তে রয়েছে, আমি যদি এখানে ক্লিক করি অনেকগুলো ফন্ট পাবো। ফন্ট স্টাইল, যেমন আমি কোন ফন্টে এই শব্দটি চাচ্ছি, যদি আমি ক্যালিব্রিতে দেই ক্যালিব্রি ফন্টে হবে। আবার যদি আমি এরিয়ালে দেই তাহলে এরিয়ালে ফন্টে হবে। এখন আমি যদি এখানে টাইমস নিউ রোমান্স ফন্টে চাই তাহলে আমি এখানে টাইপ করে দিতে পারি, অথবা তালিকা থেকেও আমি টাইমস নিউ রোমান্সটাকে দেখে সিলেক্ট করে দিতে পারি। টাইমস নিউ রোমান্স গিয়ে আমি সিলেক্ট করব, অথবা এখানে টাইপ করে দিলে এখানে ক্লিক করলো টাইমস নিউ রোমান্সে আমার ফন্টটি হয়েছে, টাইমস নিউ রোমান্স স্টাইলের ফন্টটি হয়েছে। এখন আমি দেখে নিব যে বাংলাদেশ শব্দটি আমি ফন্ট সাইজটিকে আমি পরিবর্তন করতে চাই, তাহলে প্রথমে বাংলাদেশে ক্লিক করব। ক্লিক করে এখানে লেখা আছে যে ডিক্রিজ ফন্ট সাইজ, এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ। আমার ফন্টের সাইজটি পরিবর্তন হবে, ছোট বড় হবে। আমি দুইভাবে করতে পারি, আমি ইনক্রিজ ডিক্রিজ ব্যবহার করতে পারি, অথবা আমি এই তালিকা থেকেও আমি ফন্টের সাইজটিকে পরিবর্তন করতে পারি। আমি যদি এখানে নিয়ে ক্লিক করে ইনক্রিজে ক্লিক করি, আমার বাংলাদেশ শব্দটি বড় হচ্ছে। আবার ডিক্রিজে ক্লিক করলে বাংলাদেশ শব্দটি ছোট হচ্ছে, ওয়ার্ডটি ছোট হচ্ছে। আমরা দেখে নিলাম যে ফন্টের সাইজ কিভাবে ইনক্রিজ ডিক্রিজ করা হয়। এরপর আমরা দেখে নিব যে ফন্ট ডিফল্ট কিভাবে করা হয়। বলছি যে সেট অ্যাজ ডিফল্ট, মানে আমার ফন্টের সেটটা কিভাবে সেট করা হয়। এখন আমরা দেখে নেব কিভাবে সেট করতে হয়। প্রথমে আমি যাব ফন্টে। ফন্টে গিয়ে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটি ডায়লগ বক্স পাবো। ডায়লগ বক্সের নাম হচ্ছে ফরম্যাট সেলস। আমি যদি এই জায়গায় যে ক্যালিব্রি যে ফন্টের স্টাইল রয়েছে, আমি যদি এখানে টাইমস নিউ রোমান্সে দেই, অথবা এরিয়ালে দিই, টাইমস নিউ রোমান্সে দেই, অথবা দিয়েছি ফন্ট স্টাইলে, এবং ফন্ট স্টাইল এখন রেগুলার। ফন্ট দিয়েছি টাইমস নিউ রোমান্স, এবং সাইজ দিয়েছি এখানে আমি যদি 14 সাইজ দিয়ে দেই, 14 অথবা দিয়ে দিই, তারপর ওকেতে ক্লিক করি। ওকেতে ক্লিক করা মানে ফরম্যাট সেল, এই স্টাইলে পরবর্তী এই পেজটা এই স্টাইলে আসবে, পরবর্তী পেজগুলো একবার সেট করা থাকবে। এখন আমরা দেখাবো যে ফন্ট কিভাবে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করা হয়। আমি চলে যাচ্ছি এক্সেলের মূল পেজে। চলে যাওয়ার পর আমি বাংলাদেশ শব্দটিকে ক্লিক করব। আমি যদি ক্লিক করে সিলেক্ট অবস্থায় সিলেক্ট করে নিতে হবে। প্রথম আমি আবার বলছি G14-এ আমার সেলটি রয়েছে, বাংলাদেশে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি এখানে বিতে ক্লিক করি মানে বোল্ড, আর আমরা যদি কিবোর্ডের সাহায্যে করি কন্ট্রোল বি, আমি বোল্ডে ক্লিক করলে আমার বাংলাদেশ শব্দটি ওয়ার্ডটি বোল্ড হয়েছে। এবার আবার আমি যদি এখন এই জায়গায় ক্লিক করি ইটালিকে ক্লিক করলে বাংলা শব্দটি ইটালিক আকার হয়েছে। আবার যদি আমি ইউতে ক্লিক করি তা বাংলাদেশের নিচে একটি আন্ডারলাইন হয়েছে। এখন আমি যদি এগুলা না দিতে চাই তাহলে পূর্বের অবস্থায় আবার সিলেক্ট রেখে আবার আন্ডারলাইনে ক্লিক করলে আবার আন্ডারলাইন উঠে যাবে। আবার আমি যখন আবার সিলেক্ট রেখে আবার যদি আমি ইটালিকে ক্লিক করি আবার ইটালিক উঠে যাবে। আবার যদি সিলেক্ট করে আবার যদি বোল্ড বিতে ক্লিক করি তাহলে আবার বোল্ড উঠে যাবে। তাহলে আমি শিখলাম কিভাবে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করা হয়। এখন আমরা দেখে নিব যে বর্ডার্স এর কাজ। বর্ডারের কাজটি করার জন্য আমি একটি পেজ ওপেন করে নিচ্ছি। এখন আমি যদি এই লেখাগুলোকে বর্ডার আকার দিতে চাই তাহলে প্রথমে করে নিতে হবে সিলেক্ট করে আমি হোম মেনুতে চলে যাব। চলে গিয়ে আমি এই বর্ডারে ক্লিক করব। বর্ডারে ক্লিক করার পর অনেকগুলো আমি বর্ডার পাবো। প্রথমটি ছিল যে বটম বর্ডার। আমি যদি নিচে শুধু যদি নিচে বর্ডার দিতে চাই তাহলে বটম বর্ডারে ক্লিক করব। দেখেন শুধু বটম বর্ডার হয়েছে, মানে কোনো জায়গায় বর্ডার নেই, শুধু নিচে বর্ডার হয়েছে। এখন আবার আমি যদি শুধু উপরে বর্ডার দিতে চাই তাহলে আবার এটাকে আমি তুলে নিব, নো বর্ডার দিয়ে দিব। এখানে সিলেক্ট করে তারপর আমি নো বর্ডার দিব। সেম ভাবে আপনি উপরে নিচে বামে ডানে বর্ডার দিতে পারবেন। যেমন আমি যদি উপরে বর্ডার দিই তাহলে টপ বর্ডার দেব, শুধু উপরে বর্ডার হবে। আর যদি লেফট বর্ডার দিয়ে শুধু বাম পাশে শুধু বর্ডার হবে, একটি বর্ডার হবে। রাইট বর্ডার দিলে শুধু ডান পাশে একটি রাইট বর্ডার হবে। নো বর্ডার দিলে কোনো বর্ডারেই থাকবে না, নো বর্ডার দিলে কোনো বর্ডার থাকবে না। এখন আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আবার বর্ডারে যাব। আমি যদি এখন অল বর্ডার দেই তাহলে আমার টোটাল এই শকটি এই টেবিলটি শুধু বর্ডার, টোটাল সব দিকে বর্ডার হয়েছে। যেমন টেবিল রো এখন রয়েছে, এখন টেবিলে আমার কলাম এবং রো রয়েছে টোটাল বর্ডার আকারে। আবার চলে যাব যে আউটসাইড বর্ডার। আমি যখন নো বর্ডার দেই প্রথম সিলেক্ট করতে হবে, আমাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। আমি যদি এখন গিয়ে নো বর্ডার দেই তাহলে হবে না, এর মানে আমার টেবিলটিকে আগে সিলেক্ট করে নিতে হবে।
সিলেক্ট করে তারপর আমি এখন নো বর্ডার দিব, কারণ এখন আমার বর্ডার থাকবে না। এখন আমার যদি আমি আউটসাইড বর্ডার দিতে চাই তাহলে আমি প্রথমে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে এখন গিয়ে আউটসাইড বর্ডার দিব। আউটসাইড বর্ডার মানে চতুর্দিকে বর্ডার হবে, ভিতরে থাকবে না। যেমন আমি দেখে নিব ফাইল গিয়ে তারপর আমি যাব প্রিন্টে, প্রিন্টিংয়ে দেখবো যে আমার চতুর্দিকে বর্ডার রয়েছে, এটা বলে আউটসাইড বর্ডার, আউটসাইড বর্ডার। এরপর আমরা দেখে নিব যে ড্র বর্ডারে কিভাবে কাজ করা হয়। ড্র বর্ডারে ক্লিক করব, ক্লিক করে যদি আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী আমি বর্ডার ব্যবহার করতে পারবো। এখানে ক্লিক করব, ড্রাগ করে টান দিব, আমার প্রয়োজন অনুযায়ী এখানে দিয়ে ড্রাগ করব, এখানে দিয়ে ড্রাগ করব। এর মানে হচ্ছে আমার যে জায়গায় আমার প্রয়োজন অনুযায়ী ড্র টেবিল আমি করে নিতে পারি। আমি যদি এখানে ক্লিক করি, আমি যদি এখানে আরেকটি ক্লিক করি তাহলে আমি ড্র টেবিল করতে পারছি। এখন ড্র টেবিল করার পর আমি আরো জায়গায় দেখতে পারবো যে এখানে কিভাবে ড্র টেবিল করা হয়। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করি, আমি ইচ্ছে করলে এখন এভাবে ড্র টেবিল নিজে তৈরি করে নিতে পারি। এরপর আমরা দেখে নিব ড্র টেবিলের পর ইরেজার বর্ডার। আমার প্রয়োজন অনুযায়ী যখন আমার ভুল করে যদি ড্র টেবিল তৈরি করে ফেলি, এখন আমি যদি মুছতে চাই তাহলে ইরেজার নিতে হবে, ইরেজার বর্ডার নিতে হবে। নিয়ে আমি প্রয়োজন অনুযায়ী যদি কোনো বর্ডার বেশি দিয়ে থাকি তাহলে আমি এখানে গিয়ে ইরেজার দিয়ে ক্লিক করব, আমার বর্ডার মুছে যাবে। ক্লিক করব, মুছে যাবে। আবার উপরে গিয়ে মাউস দিয়ে ক্লিক করব, উঠে যাবে। ইরেজার দিয়ে আমি বর্ডার মুছে ফেলতে পারি। আবার প্রয়োজন অনুযায়ী আমি আবার বর্ডার দিতেও পারি। দেওয়ার জন্য চলে যেতে হবে বর্ডারে, গিয়ে ড্র টেবিলে যাবেন, গিয়ে প্রয়োজন অনুযায়ী আবার ইচ্ছা করলে এখানে বর্ডার টেবিল দিতে পারবেন। আমরা ড্র টেবিল দেখে নিলাম। এখন চলে যাব যে ড্র বর্ডার গাইড, আমরা কিভাবে এটা কাজ করে। আমি যদি এখানে গিয়ে ক্লিক করি তাহলে অটোমেটিকই আমার অল বর্ডার সাহায্যে আমরা ছক তৈরি করতে পারছি। সবচেয়ে সহজ এটা, আমি ধরে ড্রাগ করলেই আমার বর্ডার, অল বর্ডার সহ আমার রো এবং কলাম নিয়ে ছক তৈরি হয়েছে। এখন আমি যদি আবার বর্ডারে যাব, বর্ডারে গিয়ে লাইন কালার, লাইন কালারে গিয়ে যদি আমি একটি রেড কালার নেই, যদি এখানে রেড কালার নেওয়ার পর আমি যে এখানে গিয়ে ড্রাগ করি তাহলে আমার কলামটি আমার ইচ্ছা অনুযায়ী আমি কালার মিন করতে পারবো। এখন আবার যদি আমি গিয়ে বর্ডারে যাই, বর্ডারে যাওয়ার পর লাইন স্টাইল, আমি যদি লাইন স্টাইলটিকে যদি এভাবে করতে চাই, যেমন আমি যদি এখানে দিয়ে টান দিই স্টাইল হয়েছে। আবার যদি স্টাইলের কালারটি পরিবর্তন করতে চাই, ইচ্ছা করলে আমরা স্টাইলের কালারও পরিবর্তন করতে পারবো। পরিবর্তন করে আমরা যদি এভাবে দেই তাহলে আমার স্টাইলের কালারও পরিবর্তন হয়েছে। আমরা ইচ্ছে করে ডিজাইনও পরিবর্তন করতে পারি। এখন আমরা দেখে নিব যে বর্ডারের কাজ দেখিয়েছি, আমরা এখন ফিল কালার অ্যান্ড ফন্ট কালারের কাজটি দেখব, কিভাবে ফিল কালার করা যায় আর ফন্ট কালার করা যায়। আমরা ওয়ার্কশিট পেজে চলে যাব, ওয়ার্কশিট পেজে চলে যাওয়ার পর চলে যাওয়ার পর আমাদের ফিল কালার অ্যান্ড ফন্ট কালারটা কিভাবে করা হয় আমরা দেখে নিব। প্রথমে আমরা কার্সর গিয়ে যেমন G14 পেজে সেলে ক্লিক করব, ক্লিক করার পর আমি চলে যাব ফিল কালারে। ফিল কালারে ক্লিক করার পর আমি যদি এই জায়গায় ইরোতে ক্লিক করি তাহলে আমার ফিল কালারটি পরিবর্তন হয়েছে। এখন ফিল কালারটি পরিবর্তন হওয়ার পর আমি যদি এখন অন্য কালারও চাই, ফিল কালারটি পরিবর্তন করতে পারবো। ফিল কালার, এখন আমি যদি ফন্টের কালার পরিবর্তন করতে চাই, এখানে গিয়ে আমি এই জায়গায় যেতে হবে ফন্ট কালার। ফন্ট কালারে গিয়ে আমি আমার কালার অনুযায়ী আমি পছন্দ করতে পারবো ফন্ট কালার। এখন আমরা দেখে নিলাম যে কিভাবে ফিল কালার, ফন্ট কালার দেওয়া যায়। এখন দেখে নিব অ্যালাইন সেল, অ্যালাইন লেফট, সেন্টার অ্যান্ড অ্যালাইন রাইট কিভাবে কাজ করে। আমরা ওয়ার্কশিট পেজে চলে যাব, ওয়ার্কশিট পেজে চলে যাওয়ার পর এখন আমি যদি এই ফন্টটিকে ডিক্রিজ করি, ছোট করি, সহজে বুঝতে পারবো।
ক্লিক করার পর আমরা এখানে যদি ক্লিক করি অ্যালাইন লেফট, মানে আমার ফন্টে এই সেলের বাম পাশে রয়েছে। আমি যদি মাঝামাঝি নিতে চাই তাহলে আমরা দেব অ্যালাইন সেন্টারে দেব। সেন্টার দিলে আমার এই বাংলাদেশ শব্দটি মাঝামাঝি রয়েছে। আর যদি আমি এখানে গিয়ে ক্লিক করি তাহলে অ্যালাইন রাইটে ক্লিক করি, তাহলে আমার বাংলাদেশ শব্দটি ডান পাশে চলে যাবে, ডান পাশে চলে যাবে। তো শিখে নিলাম যে অ্যালাইন কিভাবে, যে অ্যালাইন লেফট, সেন্টার অ্যান্ড অ্যালাইন রাইট কিভাবে কাজ করে। এখন দেখব ইনক্রিজ ইনডেন্ট, ডিক্রিজ ইনডেন্ট। ইনক্রিজ ইনডেন্ট, ডিক্রিজ ইনডেন্ট কাজ করার জন্য আমরা ওয়ার্কশিট পেজে চলে যাব। চলে গিয়ে একটু বড় করে দেখা দিচ্ছি যে কিভাবে কাজ করে। আমি প্রথমে ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করব। আমার শব্দটি, ওয়ার্ডটি আস্তে আস্তে ডান দিকে চলে যাচ্ছে। একটি ক্লিকে ডান দিকে চলে যাবে। আর যদি আমার প্রয়োজন হয় তাহলে আবার ডিক্রিজ করলে আমার বাম দিকে চলে যাবে। এর মানে কয়েকভাবে এটা এগিয়ে যাবে। আমরা শিখে নিলাম ইনক্রিজ ইনডেন্ট, ডিক্রিজ ইনডেন্ট কিভাবে কাজ করে। এখন দেখে নিব যে মার্জ অ্যান্ড সেন্টার অ্যান্ড ওয়ার্ড টেক্সট কিভাবে কাজ করে। মার্জ অ্যান্ড সেন্টার অ্যান্ড ওয়ার্ড টেক্সট কাজ করার জন্য আমি এখানে ক্লিক করব। আমি এখানে লিখে নিব এই জায়গায় বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি। আমি বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি লেখার পর আমার এই লেখাটি বাক্যটি GHI কলামে চলে গিয়েছে। আমি যদি এখন একটি সেলে রূপান্তর করতে চাই তাহলে প্রথমে আমাকে ক্লিক করতে হবে GHI, এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি চলে যাব মার্জ অ্যান্ড সেন্টারে। মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করার পর আমার এই তিনটি কলাম একত্রিত একটি সেলে রূপান্তরিত হয়েছে। যেমন বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, আমার বাক্যটি এক লাইনে হয়েছে, মানে একটি সেলে রয়েছে। এখন আমি যদি এই সেলটিকে ভুলে দিয়ে ফেলেছি আর দিতে, মানে পূর্বের অবস্থায় নিয়ে আসতে চাই, তাহলে আমার আবার চলে যেতে হবে এখানে মার্জ অ্যান্ড সেন্টারে গিয়ে ক্লিক করতে হবে এবং আনমার্জ সেলে ক্লিক করলে আমার পূর্বের অবস্থায় চলে আসবে। যেমন আগে যে তিনটি কলামে ছিল এখন আবার তিনটি কলামে চলে আসবে। এখন আমরা দেখব যে ওয়ার্ড টেক্সট কিভাবে কাজ করা হয়। ওয়ার্ড টেক্সটে কাজ করার জন্য প্রথমে আবার আমি ওয়ার্কশিট পেজে চলে যাব। আমি এই জায়গায় গিয়ে লিখব D9 সেলে লিখব যে বাংলাদেশ। লেখার পর আমি যদি এখন ওয়ার্ড টেক্সট, এর অর্থ হচ্ছে আমি যদি D9 সেলের মধ্যে এই বাক্যটি রাখতে চাই তাহলে আমাকে ওয়ার্ড টেক্সটে কাজ করতে হবে। এই লাইনটি এক লাইনে চলে গিয়েছে। এখন নিচে যদি নিয়ে আসতে চাই এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করে এখন আমি চলে যাব ওয়ার্ড টেক্সট। ওয়ার্ড টেক্সটে ক্লিক করব। ওয়ার্ড টেক্সট ক্লিক করার পর আমার যে D9 যে সেলে যে বাক্যটি ছিল এখন কিন্তু আমার D9 সেলে চলে এসেছে, মানে ওয়ার্ড টেক্সট হয়েছে, দ্বিতীয় লাইনে চলে এসেছে ওয়ার্ড টেক্সট। এখন আমি ইচ্ছা করলে আমি এই জায়গায় বড় করতে পারি, মানে একটা সেলে চলে এসেছে। এটা হচ্ছে ওয়ার্ড টেক্সটের কাজ। ওয়ার্ড টেক্সটে কাজ করার পর আমরা দেখে নিব যে কিভাবে যে টপ অ্যালাইন, এরপর মিডল অ্যালাইন আর বটম অ্যালাইন কিভাবে কাজ করা হয়। আমি যদি এখানে ক্লিক করি D9 সেলে ক্লিক করার পর আমি এখন টপ অ্যালাইনে ক্লিক করলে বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি বাক্যটি উপরে চলে গিয়েছে। আমি যদি এখন মিডল অ্যালাইনে ক্লিক করি বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি বাক্যটি মাঝামাঝি চলে এসেছে। আমি যদি বটনে ক্লিক করি তাহলে বাংলাদেশ ইজ স্মল কান্ট্রির বাক্যটি নিচে চলে এসেছে। আমরা দেখে নিলাম যে কিভাবে বটম, মিডল, টপ অ্যালাইন কাজ করে। এখন আমরা দেখে নিব ওরিয়েন্টেশনের কাজ। এখন ওরিয়েন্টেশনের কাজ করার জন্য প্রথমে আমরা চলে যাব ওরিয়েন্টেশনে। ওরিয়েন্টেশনে গিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা অনেকগুলো অপশন পাবো। যেমন এ বি এর নিচে যদি দেখতে পাই একটি তীর দিয়ে দেখিয়ে দিয়েছে যে এভাবে প্রেজেন্টেশন হবে। বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি বাক্যটি এভাবে প্রেজেন্টেশন হবে। আবার দেখিয়ে দিচ্ছি এভাবে। এখন আমি যদি আবার ওরিয়েন্টেশনে গিয়ে আবার ক্লিক করি তাহলে এভাবে হবে। এটাকে আমরা ইচ্ছা করলে আবার মাঝামাঝি করতে পারি, তাহলে মিডল অ্যালাইনে ক্লিক করলে মাঝামাঝি হবে, টপ অ্যালাইনে ক্লিক করলে বাম পাশে চলে আসবে, উপরে চলে যাবে। এখন আবার আমি যদি এখানে ক্লিক করি ভার্টিক্যাল টেক্সটে ক্লিক করি তাহলে বাংলাদেশ ইজ স্মল শব্দটি, কান্ট্রি শব্দটি যে পরপর নিচে নিচে হয়েছে। আমি যদি বাক্যটিকে আরো ছোট করে দেখাই তাহলে আবার আমি ভার্টিক্যালি ক্লিক করব।
ক্লিক করার পর আমাদের শব্দটি পরপর নিচে নিচে চলে এসেছে। আবার গিয়ে এখানে গিয়ে ক্লিক করব, রোটেটে ক্লিক করব, আবার শব্দটি এভাবে চলে আসবে। আমরা ওরিয়েন্টেশনের কাজগুলো দেখে নিলাম। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।